Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, আজ তোমাদেরকে আমরা ফুড এসআই এর যে সিরিজটা চলছে তার ক্লাস 2 করব, যেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে ম্যাথ করানো হবে লাস্ট মিনিট সাজেশন হিসাবে। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলোই দেখবে তোমাদের পরীক্ষায় আসছে এবং তোমরা কিভাবে চটজলদি করতে পারো সেটাই কিন্তু তোমরা এই ক্লাস থেকে কিন্তু শিখবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের অ্যারিথমেটিক কিন্তু প্রায় 50টা থাকবে, যে মানে তোমার নাম 50টা ম্যাথ থাকবে, 50টা কিন্তু 50টাই পেরে আসতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে কিন্তু একমাত্র যে কাট আপ সেটা কিন্তু সহজেই তোমরা ক্লিয়ার করতে পারবে। তো প্রথম আমরা কোশ্চেন আজকের আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন হলো, দেখো কি বলছে, এটা ট্রেন সংক্রান্ত অঙ্ক দিয়েছে। একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে। তাহলে একটা ট্রেন কি অতিক্রম করছে, একটা স্টেশন 165 মিটার দীর্ঘ কিন্তু 18 সেকেন্ডে, আর 120 মিটার দীর্ঘ আরেকটি স্টেশন অতিক্রম করছে 15 সেকেন্ডে। ট্রেনটির বেগ কত? তাহলে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, তাহলে ট্রেন কিন্তু প্রথমে একবার করছে কি, একটা প্ল্যাটফর্ম, একটা স্টেশন বা প্ল্যাটফর্ম। তাহলে একটা প্ল্যাটফর্ম P1, এটা কত সেকেন্ডে করছে? 18 সেকেন্ডে। আর পরের বার ট্রেন অতিক্রম করছে কি, আর একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম নাম্বার মনে করো 2, সেটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। 15 সেকেন্ডে, তাই তো বলছে। তাহলে যদি এই দুটোর মধ্যে আমি গ্যাপ বের করি, এই দুটোর মধ্যে যদি আমি গ্যাপ বের করি, ট্রেন কেটে গেল, আর প্ল্যাটফর্ম নাম্বার 1 মাইনাস প্ল্যাটফর্ম নাম্বার 2 পাবো না, সেটা কত সেকেন্ড অতিক্রম করবে? বলবো যে এখানেও গ্যাপ কত, 3 সেকেন্ড অতিক্রম করবে। আর প্ল্যাটফর্ম নাম্বার, তার মানে কত দূরত্ব অতিক্রম করছে ট্রেনটা, ভালো করে বোঝে নাও। 3 সেকেন্ড অতিক্রম করছে কতটুকু দূরত্ব? প্ল্যাটফর্ম নাম্বার 1 মাইনাস প্ল্যাটফর্ম নাম্বার 2, অর্থাৎ 165 মাইনাস 100 কত? 120। এটা ইজ ইকুয়াল টু, তুমি বলবে যে কত দূরত্ব অতিক্রম করছে? 45। তাহলে 45 দূরত্ব অতিক্রম করছে, তাই তো। কত সেকেন্ডে? সেটা 3 সেকেন্ডে। তাহলে বেগ কত? বেগ আমি বলবো 45/3 মিটার পার সেকেন্ড। 45/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 15 45 হয়। তাহলে এটা তো মিটার পার সেকেন্ড আছে, সেটাকে কিমি পার ঘন্টায়, আমার উত্তরগুলো সব অপশানগুলো রয়েছে। আর মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 18/5 দিয়ে, তোমরা আশা করি সবাই জানো, মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। যারা জানো না তারা লিখে রাখবে, কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18। 5/18 দিয়ে গুণ করতে হয়। আর উল্টো বিষয়টা যদি হয়, মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে যেতে হয়, তখন 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 3 18 কত হচ্ছে? 54 কিমি পার ঘন্টা। 54 কিমি পার ঘন্টা। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা? অপশান বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। তো প্রথম কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। বলছে যে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তো পজ করে তোমরা নিজেরা করবে, তারপরে কিন্তু সলিউশনটা দেখবে। হ্যাঁ, তো 45 লিটারের একটা মিশ্রণ আছে, সেখানে দুধ আর জল আছে। তাহলে মিল্ক আর কি আছে? ওয়াটার আছে। আচ্ছা, কি অনুপাতে আছে একটু যদি দেখি, লক্ষ্য করলে বোঝা যাচ্ছে 3:2 অনুপাতে কিন্তু ছিল এটা, তাই তো। আচ্ছা, এইবার দেখো ওই মিশ্রণে কি বলছে, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে। তাহলে মেশাতে হবে কি? জল, ওয়াটার। তাহলে এই দিক থেকে মনে করো যোগ হবে, ওই দিক দিয়ে যোগ হবে না, দুধ যোগ হবে না, যোগ হবে কোথা থেকে? ওয়াটারের দিক থেকে। কতটুকু যোগ হলে ওয়াটার? বলছে যে অনুপাতটা নাকি 9 কত হবে? 9:11 হবে। আচ্ছা, এই জায়গাটা তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো যোগ হচ্ছে কোন দিক থেকে? যোগ হচ্ছে কিন্তু ওয়াটারের দিক থেকে। তাহলে দুধ তো তুমি কোনো রকম নড়াচড়া করছো না, তাহলে দুধের যে অনুপাতটা 3 ছিল, সেটা দেখো এখন কত হয়ে গেছে? 9 হয়ে গেছে। তাহলে এইটা তো সম্ভব নয়, আগেও যা দুধ ছিল এখনও তাই দুধ বানাতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, এখানে 3 গুণ করে দাও।
3 গুণ করে দিলে দেখো 3 3কে 9, আর এখানেও কত দুধ রয়েছে, 9 দুধ আছে। তাহলে এখানে আগে বুঝতে হবে যেদিক থেকে মেশানো হয় তার উল্টো দিক সমান করতে হবে, কেননা এখানে আমি দুধ কোনো নড়াচড়া করিনি, তার জন্য দেখো এখানেও 9 দুধ, আর এখানেও আমি 3 3কে 9 বানিয়ে দিলাম। তাহলে এইটাকে যদি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার এইটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এরা একই অনুপাতে আছে, তাই তো। তাহলে দেখো মিল্ক কত সমান হয়ে গেল, 9 9 সমান হয়ে গেল। কিন্তু দুধ জলটা তুমি যদি লক্ষ্য করো 3 দুগুণী 6 থেকে কত হয়েছে, 6 থেকে দেখো কত হয়েছে, 11 হয়েছে না, 6 থেকে নতুন করে কত হয়েছে, 11 হয়েছে। তাহলে জল কত অ্যাড হয়েছে একটু দেখে নিই। জল অ্যাড হয়েছে 6 আর 5 11, 5 ইউনিট, 5 ইউনিট কিন্তু অ্যাড হয়েছে। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে, কতটুকু জল অ্যাড করেছো। আচ্ছা, তাহলে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল সেটা একটু দেখে নাও। প্রথমে মিশ্রণ ছিল দেখো 45 লিটার, যার মধ্যে দুধ কতটুকু ছিল, 3 3কে 9 ইউনিট। এই যে ভালো করে দেখে নাও, 3 3কে 9 ইউনিট দুধ, আর এই যে 3 দুগুণে 6 ইউনিট কি জল। তাহলে 9 আর 6 কত হয়, 15 ইউনিট। 15 ইউনিট মোট ছিল, ঠিক আছে। দুধ আর জল মিলে 3 3কে 9 আর 6 15, সেই 15 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 45 লিটার। 45 লিটার মোট মিশ্রণ ছিল। তাহলে 3 দিয়ে ভাগ করলেই তো 3 5 15 হয় না, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 15 45 হয়ে যাবে ওদিকে। তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত বেরিয়ে গেল আমার, 15 লিটার। তাহলে কত লিটার আমাকে অ্যাড করতে হয়েছে, অপশান ডি, অর্থাৎ 15 লিটার আমাকে অ্যাড করতে হয়েছে। যদি কারোর কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সে কিন্তু ভিডিওটা একটু এগিয়ে নিয়ে আরও একবার দেখে নিতে পারে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো। আচ্ছা, 3 দাগের কোশ্চেনটা কি বলছে, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার 25% হ্রাস করে। ওই পরিবার চিনির জন্য বরাদ্দ খরচ বলছে ওই পরিবারে চিনির জন্য বরাদ্দ খরচ হ্রাস পায় কত পার্সেন্ট সেটা বলতে হবে আমাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো চিনির দাম কিন্তু কত বলছে, 20% বৃদ্ধি পেয়েছে, আর চিনির ব্যবহার 25% হ্রাস করেছে, তাই তো। তাহলে দেখো তোমরা একটা জিনিস একটু যদি লক্ষ্য করো, দাম দাম গুণ যদি পরিমাণ করি তাহলে তোমার সেইটাই হয়ে যাবে বাজেট, সেটাই হয়ে যাবে কি, বাজেট। কেন বলো তো, কেননা মনে করো তুমি 5 টাকা দরে 5 টাকা দামে চিনি কেনো, মনে করো 7 কেজি চিনি কেনো, কত কেজি, 5 টাকা দরে, প্রতি কেজির দাম 5 টাকা দরে 7 কেজি চিনি কেনো, তাহলে 5 7 35 টাকা তোমার বাজেট হবে না। তো এই বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই তো। তো সেই সাপেক্ষে যদি আমরা একটু এখানে করি, দেখো এখানে দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলে দিয়েছে, চিনির দাম বলেছে 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে যদি তুমি ভাঙো 5 20 100 হবে 1/5। আচ্ছা, বলছে চিনির ব্যবহার 25% হ্রাস করেছে। ব্যবহার মানে তো পরিমাণ, তোমরা সবাই জানো ব্যবহার মানে পরিমাণ, 25% হ্রাস পেয়েছে। তাহলে 25% হ্রাস পাওয়া মানে 1/4 25 100, তাহলে 4-এ 1 হ্রাস পেয়েছে। আর দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল 20%, তাহলে 5-এ 1 কি বৃদ্ধি মানে যোগ লিখবো, হ্যাঁ। আর তাহলে বলছে চিনির জন্য বরাদ্দ খরচ, এইটাই তো বাজেট না, তাহলে বাজেটের পরিবর্তনটা কি হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে তোমরা বলবে যে দাম হলো 4, দামটা দেখো 5 থেকে কত হয়েছে, দামটা 5 থেকে 6 হয়েছে। কেন বলো তো, দাম যেহেতু বৃদ্ধি পেয়েছিল, 5-এ 1 বৃদ্ধি পেয়েছিল মানে 6 হয়েছে। আচ্ছা, পরিমাণটা দেখো 4-এ 1 কমেছে, 4-এ 1 কমে যাওয়া মানে কত, 3 হওয়া। আর এই দুটো গুণ করলে, এই যে সম্পর্ক আমি তোমাকে দেখিয়ে দিয়েছি গুণ সম্পর্ক, কিন্তু এই দুটো গুণ করলে কি পেয়ে যাও, বাজেট 4 5 20 আর 3 6 কত, 18। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2 কি হয়েছে, বাজেট আগে 20 টাকা বাজেট ছিল, এখন 18 টাকা বাজেট, মানে 2 বাজেট কমেছে, তাই তো। 2 বাজেট কি হয়েছে, কমেছে, কতর উপরে, 20-র উপরে। 100-এ কত, তাহলে 100-এ কত, তাহলে তুমি যদি কাটো 20 দিয়ে, 5 20 100, তাহলে 5 2 10% হ্রাস পেয়েছে, কমেছে যেহেতু 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ অপশন বি হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার।
তো এই অঙ্কগুলো অনেক ছেলেমেয়েরা আছে কিভাবে করে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারা অনেকেই আছে বুঝে শুনেই করে, আবার অনেকে আছে না বুঝে করে। দেখো, অনেকে আছে সাকসেসিভ রেট অফ ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, সেইটা ইউজ করে দেয়। একটা ফর্মুলা আছে বাজারে খুবই প্রচলিত, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলাটা অনেকেই জানে, কিন্তু এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা প্রপারভাবে তোমাদেরকে কিন্তু শিখতে হবে, নাহলে যখন তখন তোমরা কিন্তু ধরা খেয়ে যেতে পারো। তো দেখো বিষয়টা কি বলছে, এখানে মনে করো চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওরা লিখবে +20। আর চিনির ব্যবহার 25% হ্রাস পেয়েছে, তাই হ্রাস পেয়েছে মানে -25। আর দেখো একটা হলো +20 বেড়েছে মানে +20, আর ওটা -25। আর প্লাসে মাইনাসে কত, প্লাসে মাইনাসে -20 × 25/100, 20 × 25/100 লিখে দেবো। ঠিক আছে, এই ফর্মুলা ব্যবহার করে অনেকে করে। তো দেখো এখানে কত হচ্ছে -5, আর এইখানে দেখো -20 দিয়ে কাটলে 5 × 100, আর 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, তাহলে আবার এখানে -5 হলো, তাহলে মোট কত হলো -10, তাহলে 10% হ্রাস পেয়েছে। এই ফর্মুলা দিয়ে ওরা তাড়াতাড়ি করে নেবে। কিন্তু আমি বলছি কেন এই যে সাকসেসিভটা কেন ইউজ করা হলো, দেখো ভালো করে, দাম আর পরিমাণ দুটোরই তো চেঞ্জ বলে দিয়েছে, তাই বাজেটের পরিবর্তন বলে সাকসেসিভ হলো। কিন্তু বাই চান্স এই অঙ্কে যদি একটু ঘুরিয়ে দিত, মনে করো দাম বলছে যে এত % বৃদ্ধি পেয়েছে, পরিমাণটা কত শতাংশ কমালে বাজেট হয়তো এত শতাংশ কমবে বা এত শতাংশ বৃদ্ধি পাবে, এইটা যদি বলে দিত তখন কিন্তু সব কুপকাত হয়ে যেত এই ফর্মুলা আলা ছেলে মেয়েরা। ঠিক আছে, তো সুতরাং তোমরা একটু কনসেপচুয়ালিও কিন্তু বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ, তো চলো দেখে নিই পরের অঙ্কটা। আচ্ছা, পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়েছে এবং নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, এবং অপর একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 বেশি পেয়ে গেছে। পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে? তাহলে এই অঙ্কটা যেই তুমি দেখছো, সাথে সাথে তোমাকে পুরো রেডি হয়ে যেতে হবে কিভাবে অঙ্কটা কিন্তু দ্রুত করতে হবে। আচ্ছা, তাহলে তোমরা যে ফিগারটা যদি আমি একটু আঁকি, তাহলে কি দেখছো তোমরা? তোমরা দেখছো একজন স্টুডেন্ট যে কিনা কি ফেল করেছে, কত % নাম্বার পেয়ে? 30% নাম্বার পেয়ে ফেল করেছে। তার মানে মনে করো এই জায়গাটায় ও যদি নাম্বারটা পেতো, এটা যদি নাম্বারের একটা লাইন হতো, তাহলে এই জায়গাটায় মনে করো পাস করতে পারে। কিন্তু প্রথম যে ছেলেটা সে কিন্তু পাস করতে পারেনি, সে কিছুটা কি নিচে থেকে গেছে। কত নাম্বার নিচে থেকে গেছে? 30 নম্বর কম পেয়ে গেছে ও। ঠিক আছে, আর আরও একটা ছেলের কথা বলেছে, সে নাকি পাশের থেকে আবার বেশি পেয়ে গেছে। পাশের থেকে কত বেশি পেয়েছে? পাশের থেকে দেখো 15 নম্বর বেশি পেয়েছে, 15 নম্বর। আর এবং সে পেয়েছে কত %? সে পেয়েছে 45%। তাহলে তোমাকে এখন বের করতে হবে পাশের যে পাস যে জিনিসটা না, এর পার্সেন্টেজটা কত। এর কি চেয়েছে? 5 নম্বরের পার্সেন্টেজটা কত, পাস করতে শতকরা কত নাম্বার পেতে হবে। তার মানে কি পাশের পার্সেন্টেজটা কত। আচ্ছা, তুমি যখন দেখছো 45% নাম্বার পেয়েছে আর এই ছেলের 30% নাম্বার পেয়েছে, তাহলে এদের ক্ষেত্রে পার্সেন্টেজের গ্যাপ কত? পার্সেন্টেজের গ্যাপ বলবে 15%-এর গ্যাপ, 15%-এর গ্যাপ। আর নম্বরের যদি গ্যাপ দেখি, নম্বরের গ্যাপ দেখো 30 নিচে আরও 15 উপরে, তাহলে 30 আর 15 কত? 45। 30 আর 15 45, তাহলে 15%-এর ভ্যালুই হলো 45 নম্বর। 45 কি ভাই? নম্বর। আচ্ছা, 45 নম্বর মানে 15%। তাহলে তুমি বলো তো, তাহলে 15 নম্বর মানে কত %? 15 নম্বর মানে তুমি বলবে 3 দিয়ে ভাগ না? 45 থেকে 15 পেতে গেলে কত দিয়ে ভাগ করবে? 3 দিয়ে। তাহলে সেটা হবে এইদিকেও 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 5% হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে 15 নম্বর মানে কত %? 5%। তাহলে ভালো করে যদি লক্ষ্য করো, এই যে ছেলেটা, এই ছেলেটা দেখো 15 নম্বর বেশি পেয়েছিল, আর সেই 15 নম্বর মানে আমি দেখতে পেলাম কত %? 5% না?
এই 15 নম্বর মানে 5%, তাহলে সে তো 5 নম্বর থেকে 15 বেশি পেয়েছিল, অর্থাৎ 5% বেশি পেয়ে গেছিল। তাহলে 5-এর পার্সেন্টেজ কত? তুমি বলে 45%, মাইনাস করে দাও 5%, তাহলে 5% বাদ দিয়ে দিলে কত হয়? 40% হয়। অনেক ছেলে মেয়েরা কি করে এক্ষেত্রে, মানে পুরো নাম্বার বের করে আবার 45% বের করে 15 বাদ দেয়, কিন্তু তোমরা কিন্তু ওসবের মধ্যে যাবে না, তোমরা ডাইরেক্ট পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই 15 নাম্বার মানে কত পার্সেন্ট সেটা দেখে নেবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি 30 নাম্বার, এ কত পেয়েছে? 30 নাম্বার, 15 নাম্বার মানে যদি 5% হয়, 30 নাম্বার মানে কত? 30 নাম্বার মানে 10%, আর 10% কম পেয়ে গেছিল, তাহলে 10% বাড়িয়ে দাও, তাহলে 30-এর সাথে 10 তখন যোগ করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরও একবার কিন্তু দেখে নিও। হ্যাঁ, আর যে বেশি ভালো বুঝতে পারছো সে একটু ফাস্ট মোডে কিন্তু ভিডিওগুলো দেখবে। তো চলো দেখে নাও পরের অঙ্কটা কি বলছে। 5 দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও। অনভিতার মাসিক আয় ছিল 28,500 টাকা এবং মাসিক ব্যয় ছিল 22,500 টাকা। পরের বছর তার আয় 16% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 10% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় শতকরা কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? এটা আমাকে কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তো তোমরা নিজেরা চেষ্টা করো এবং দেখে নাও কিভাবে সলিউশনটা করলে সবচেয়ে বেস্ট ভাবে এর সলিউশনটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আয় কত? আয় দেখছো 28,500। ঠিক আছে, এই 28,500-র মধ্যে ও কত ব্যয় করছে? অনভিতা ব্যয় করে ফেলছে 22,500, তাহলে বাকিটাই নিশ্চয়ই কি করছে? সঞ্চয় করছে। আচ্ছা, এইগুলো যদি কাটাকুটি করি, দুটো শূন্য কেটে যাবে। 5 দিয়ে যদি কাটি, 5 5 25, পড়ে থাকে 3, 5 7 35, আর এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 4 5 20, 5 নং 45, সরি 5 4 5 20, 5 5 25 হবে, এখানে 45 হবে। হ্যাঁ, আবার 5 দিয়ে কাটলে 5 নং 45, না 5 দিয়ে কাটবেন, এবার 3 দিয়ে কাটবে, 3 15 45, আর এখানে 3 19 57। ঠিক আছে, আচ্ছা কাটাকুটিটা একটু দেখে শুনে নেবে। 5 দিয়ে প্রথমে কেটেছি, তারপরে 3 দিয়ে কেটেছি, তাহলে আমি বলতে পারি এই 19টা এখন কাটাকুটি করার ফলে 19টা কি দাঁড়ালো? আয়। আর এই 15টা কি দাঁড়ালো? 15টা কিন্তু ব্যয় দাঁড়ালো, তাই তো? 15টাই ব্যয় দাঁড়ালো। তাহলে তুমি বলবে আই ইজ ইকুয়াল টু ইনকাম ইজ ইকুয়াল টু কি? ব্যয় মানে এক্সপেন্ডিচার ইংলিশে, আর সঞ্চয় মানে সেভিংস। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার যোগ কি? সেভিংস। তাহলে আয় হলো এখানে 19, আর এখানে এক্সপেন্ডিচার কত? 15, ব্যয় কত? 15, আর সঞ্চয় কত? 19-এর মধ্যে 15 যদি ব্যয় হয়ে যায় তাহলে আর বাকি পড়ে থাকে 4, তাই তো নাকি? বাকি পড়ে থাকে 4। এইবার দেখো বলছে পরের বছর তার আয়টা বৃদ্ধি পেয়েছে 16%, তাহলে এখানে কত পার্সেন্ট দিয়ে গুণ করব? 16% দিয়ে গুণ করব। আচ্ছা, ব্যয় বলছে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যয়টাকে কত দিয়ে গুণ করব? 10% দিয়ে গুণ করব। আর বলছে সঞ্চয়ের কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটা বের করো, তাহলে সঞ্চয়টাকে আমি ধরে নিই X% বাড়বে। কত পার্সেন্ট বাড়বে? X%। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করতে পারি, দুদিকে না কাটাকুটি করতে পারি একটু অঙ্কের সুবিধার্থে। আবার কেউ কি করতে পারে? ডাইরেক্ট গুণ করতে পারে। আমি তো কাটাকুটি করব একটুখানি হঠাৎ, মানে সহজেই। দেখো এখানে 2 দিয়ে যদি কাটি 8 দুগুণী 16 হবে, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10 হবে, আর এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4 হবে। অ্যাকচুয়ালি এইখানে না 2 কমন নিয়েছি, কিন্তু এই যে এই পাশের পুরো বিষয়টাতে, হ্যাঁ 2 কমন নিয়েছি। 2 এখানে পার্সেন্টেজ থেকে যায়, আর এখানে 2টা কোথা থেকে যায়? পার্সেন্টেজ থেকে তো জানি না, এখান থেকে 2টা কমন যাবে। ঠিক আছে, 4 থেকে। তো দেখে নাও, তাহলে 8 দিয়ে 19কে গুণ করতে এবার সুবিধা হবে। 8 দিয়ে 19কে গুণ করলে 8 নং 72-এর 2, হাতে থাকলো 7, 8 টকে 8, আর সাথে কত? 15। তাহলে 152 ইজ ইকুয়াল টু 5 15 কত? 5 15 75 যোগ 2x। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত বলবে? 5 যদি বাদ চলে যায় তাহলে হবে 7 5 12, আর হলো 7 আর 8, তাহলে 8 আর 7 15 77। তাহলে x দিয়ে যদি x 2 দিয়ে যদি ভাগ করো, তোমার 38 দুগুণী কত হয়? 76,
তাহলে 38.5 হবে, 38 গুণে 76 আর 0.5 হবে, তাহলে কেটে যাবে 2 দিয়ে ভাগ করলে। তাহলে 38.5% কিন্তু ব্যয় কি হলো, সঞ্চয় কি হলো, বৃদ্ধি পেল। তাহলে আমি অপশান 3-এ কিন্তু রাইট চিহ্ন দেব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসি এর পরের অঙ্কটায়। আচ্ছা, 6 দাগের অঙ্কটি তোমরা এবার করবে। যদি 13 বছরে একটি নির্দিষ্ট রাশি সরল সুদে দ্বিগুণ হয়, তাহলে প্রতি বছর সুদের হার কত হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে ভালো করে দেখে নাও একটুখানি কি বলতে চাইছে এখানে। বলছে 13 বছরে একটি নির্দিষ্ট রাশি সরল সুদে দ্বিগুণ হয়। আচ্ছা, সরল সুদে দ্বিগুণ হয় মানে তুমি মনে করো 1 টাকা রেখেছো, আর 13 বছর পরে গিয়ে খোঁজ নিয়েছো, তার কত বছর পরে গিয়ে খোঁজ নিয়েছো, 13 বছর পর গিয়ে খোঁজ নিয়েছো, গিয়ে দেখছো 2 টাকা হয়ে গেছে। দ্বিগুণ মানে কি, 2 টাকা হয়ে গেছে। তাহলে 1 টাকা তো তুমি রেখেই ছিলে, আর দেখছো 2 টাকা হয়ে গেছে। তাহলে সুদ কত দিয়েছে, তুমি বললে সুদ বা সিম্পল ইন্টারেস্ট তোমাকে দিয়েছে 1। ভালো করে বুঝে নেবে কিন্তু, যে 1 টাকা রেখেছিলে, দেখছো গিয়ে 2 টাকা হয়ে গেছে, 2 টাকার মধ্যে 1 টাকা তো তুমিই রেখেছিলে, তাহলে সুদ কত দিয়েছে, 1 টাকা সুদ দিয়েছে না। তাহলে সরল সুদ কিন্তু 1 হলো। তাহলে আমাকে বার কি করতে দিয়েছে, বার করতে দিয়েছে দেখো প্রতি বছর সুদের হার। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কি প্রতি বছর, প্রতি বছর মানে কি এক এক বছরে। তাহলে 13 বছরে সুদ বলছো 1 টাকা, তাহলে 1 বছরে বের করতে হবে না, যেহেতু প্রতি বছরে সুদের হার বের করতে হবে। তাহলে তুমি বলবে যে 1 বছরে সুদ হবে 1/13। 1 বছরের সুদ কত হবে, 1/13। তাহলে সুদের হারটা আর% কিভাবে বের করে, তুমি বলবে 1 বছরের সুদ উপরে লিখবো 1/13, সেটা কোন টাকাটার উপরে, এই 1/13 যে সুদটা হলো এটা কোন টাকার উপরে, এটা 1 টাকার উপরে, 1 টাকায় রেখেছিলে। 100-এ কত, 100-এ কত, তাহলে এইটাই কিন্তু আমার উত্তর, সুদের হার। তাহলে সুদের হার বের করার নিয়ম কি, উপরে লিখবে 1 বছরের সুদ, আর নিচে লিখবে মূলধন ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 13 তো নিচে আছে না, তাহলে 100/13 যদি আমি করি, তাহলে কত হয় বলতো, 7-13 91, আর 9 পড়ে থাকে, আবার 90, তার মানে 7 6 যাবে, তারপরে এবার তো আর 7 যাবে না, 90 মানে 7 যাবে, 6 যাবে, 6 9 এরকম সামথিং কিছু আসবে। তাহলে আমরা অপশান বিতে কিন্তু এখানে টিক মেরে দেবো। ঠিক আছে, তো চলে আসবো এর পরবর্তী কোশ্চেনে। তো এর পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে কি দিয়েছে দেখো, বলছে যে একটি কলেজে 65% ছাত্র ক্রিকেট, 40% ছাত্র টেনিস এবং 25% ছাত্র ক্রিকেট আর টেনিস উভয় খেলতো। তাহলে জিজ্ঞাসা করেছে কত শতাংশ শিক্ষার্থী ক্রিকেট অথবা টেনিস কোনোটি খেলতো না। ঠিক আছে, আচ্ছা তোমরা আমার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, হ্যাঁ, যে একটা কোনো কলেজে বা কোনো একটা স্কুলে সমস্ত শিক্ষার্থী তারা কত, তারা সর্বদাই 100%, তারা সর্বদাই কত পার্সেন্ট, 100%। তাহলে সর্বদাই মনে রাখবে যে কোনো কিছু সম্পূর্ণটা মানে কি বোঝায়, 100%। এবার এই 100%টা একটুখানি বিষয়টা বোঝো, 100%টা কিভাবে ভাগ হয়েছে। এর মধ্যে দুটো প্রেফারেন্সের কথা বলা হয়েছে, একটা হলো ক্রিকেট আর একটা কি, একটা হলো ক্রিকেট আর একটা হলো টেনিস, একটা হলো ক্রিকেট আর একটা কি, টেনিস। এবার দেখো ক্রিকেট কতজন পছন্দ করে, ক্রিকেটে বলছে 65% পছন্দ করে, তাহলে কত পার্সেন্ট, 65% ক্রিকেট। আর টেনিস দেখো মানে খেলে কত পার্সেন্ট, টেনিস খেলে হলো 40%। আর বলছে 25% ছাত্র আছে যারা নাকি উভয়েই খেলতো মানে এই ভিতরে এরা ঢুকে গেছে 25%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কিছু ছাত্র আছে তারা দেখো ক্রিকেটের মধ্যে, মানে এই 25% যে লোকটা এইখানে ঢুকেছে, এরা ক্রিকেটও খেলছে আবার কি খেলছে, টেনিসও কিন্তু খেলছে। তাহলে আমাকে বের করতে হবে কত শতাংশ ছেলে মেয়ে কিছুই খেলতো না। ঠিক আছে, তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে 65% যে ছেলে মেয়েরা ক্রিকেট খেলছে, তার মধ্যে এই 25%টা ঢুকে আছে তো নাকি,
25%ও তো ঢুকে আছে। আবার এই টেনিস যে 40% খেলছে এদের মধ্যেও তো এই 25% ঢুকে আছে, তাই তো? তাহলে আমি যদি শুধু কি কি বের করতে চাই, ক্রিকেট যোগ টেনিস খেলে, শুধুমাত্র ক্রিকেট আর টেনিস খেলে কত শতাংশ ছেলে মেয়ে সেটা একটু দেখতে চাই। তুমি বলবে তাহলে ক্রিকেট খেলে 65% আর টেনিস খেলে কত, 40। টেনিস খেলে কত, 40। কিন্তু এতে করে কি হয়েছে, ক্রিকেট আর টেনিসের যে নাম মনে করো ডাকছি, ক্রিকেট কারা কারা খেলে, নাম ধরে ধরে মনে করো ডাকছি, টেনিস কারা কারা খেলে, নাম ধরে ধরে রাখছি। এতে করে কি হবে, এই ক্রিকেটেও যারা খেলে আর টেনিস যারা খেলে তাদের নাম দুবার করে ডাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কারা, এই 25% ছেলে মেয়েরা যারা দুটোতেই নাম লেখা আছে যাদের। তাহলে আমি যদি শুধুমাত্র কারা কারা খেলে যদি বের করতে চাই, তাহলে ক্রিকেট খেলে আর টেনিস খেলে কত, 65-40, এদের মধ্যে 25 জনের নাম দুবার কাউন্ট হয়ে গেছে না, তাহলে 25 তুমি বাদ দেবে, ডাবল হয়ে গেছে তাই ওদেরকে বাদ দেবো। তাহলে তুমি বলবে 65 যোগ 40 করলে অ্যাকচুয়ালি কত হয়, 105। 105 থেকে তোমার 25 যদি বাদ যায় তাহলে হবে 80%। তাহলে তুমি বলবে সঠিক অ্যাকচুয়ালি ক্রিকেট আর টেনিস খেলে কতজন, 80%। তাহলে খেলে না, এইটা আমাকে বের করতে হবে, খেলে না। তাহলে মোট তো 100% স্টুডেন্ট আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তার থেকে 80% তুমি বাদ দিয়ে দেবে। তাহলে 80% যদি বাদ দিয়ে দাও তাহলে 20% হলো কোনো খেলা খেলে না। তাহলে অপশান কোনটা, অপশান 1 হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসি তার পরবর্তী কোশ্চেন। বলছে যে একটি পণ্যের বাজার মূল্য হলো 2500 টাকা, এটি 18% আর X% ক্রমিক ছাড়ে বিক্রি হয়। যদি পণ্যটির বিক্রয় মূল্য 1763 টাকা হয় তাহলে X এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, পরপর দুটো ছাড় দিয়েছে, একটা 18% আর এটা কত, X%, এই দুটো ছাড় দিয়েছে। তাহলে পরপর দুটো ছাড়ের ফলেই কিন্তু যে দামটা ছিল 2500 সেই দামটা কমে হয়ে গেছে এখন কত, 1763। তাহলে 2500 টাকার উপরে তুমি যদি 2500 টাকার উপরে যদি তুমি প্রথম ছাড়টা লক্ষ্য করো, 18% যে ছাড়টা সেটা যদি বের করতে চাও তাহলে 18% মানে কত একটু দেখে নাও, 18/100 হবে। কাটাকুটি করলে তুমি দেখতে পাচ্ছ এখানে কত হবে, 25 গুণ 10 মানে হলো 250, আর 8×25 কত হবে, 8×25 হবে 200। তাহলে 250 আর 200 মানে 450, 450 টাকার ছাড়। তাহলে 18% ছাড় মানে 450 টাকা ছাড়। তাহলে 2500 টাকার উপরে 450 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে দামটা কত হবে, 2050 টাকা। এই 2050 টাকার উপরে আবার একটা ছাড় দিয়েছে, এই 2050 টাকার উপরে আরও একটা ছাড় দিয়েছে, কত সেটা, X%-এর ছাড়, এবং তাতে করে নাকি দামটা হয়েছে 1763 টাকা। তুমি তাহলে বলবে যে তাহলে ছাড়টা কত দিয়েছে একটু দেখে নিই, বিয়োগ করলেই পেয়ে যাবে 3 আর কত হলে 0, এটা মানে 10 হবে, তাহলে 7 হলে 6 আর 7 করে দাও, 7 আর কত হলে 5, 15 হবে, 7 আর 8 15, আর 17 18 হয়ে গেল, 18 আর 2 20। তাহলে পরের ছাড়টা কত, 287 টাকা। তাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করতে চাই তাহলে 287 টাকা ছাড় কত টাকার উপরে, 2050 উপরে, 100-এ কত। তাহলে এটা যদি কাটাকুটি করি, 0 0 কাটবে, 5 দিয়ে কাটলে 5 4 5 20, 5 অক্কে 5, আর এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, 41 দিয়ে যদি পুরোপুরি কাটতে যায়, 7 দিয়ে যদি কাটি, 7 অক্কে 7, 4 7 28, তাহলে মোট কত হলো, 7 2 14% কিন্তু পরবর্তী ছাড়টা হলো। তাহলে এই যে X এর মানটা সেটা কত হলো, 14%। এটা অনেকে কি করে, এটা অনেকে অনুপাতের মাধ্যমেও করতে পারে, তো আমার মনে হচ্ছে এটাই বেস্ট হতে পারে তোমার ক্ষেত্রে, তো তুমি এটাই করবে। হ্যাঁ, তো চলো 9 দাগের কোশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। বলছে একটি নির্বাচনে 10% ভোটার, এই ভোটের অঙ্ক কিন্তু যেহেতু ভোট সামনেই রয়েছে, ভোটের মুখে ভোটের একটা অঙ্ক কিন্তু তোমাদের ফুটে থাকতে পারে, সুতরাং খুবই মন দিয়ে কিন্তু শুনবে তোমরা। একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেননি এবং 65টি ভোট
অবৈধ বলে প্রমাণিত হয়েছে। দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী তালিকার সমস্ত ভোটারের 68% ভোট পেয়েছেন এবং 1399 ভোটে জয়ী হয়েছেন। তাহলে নথিভুক্ত ভোটের মোট সংখ্যা কত খুঁজতে হবে আমাকে এখানে। হ্যাঁ, আচ্ছা, ভোটের অঙ্কগুলো যখন করবে তখনও মোট ভোটার সবসময় 100%, ঠিক আছে। এখানে কি বলেছেন, 90% ভোটার কিন্তু ভোট দেয়নি, আর 65টা ভোট অবৈধ, আর যে বিজয়ী হয়েছে সে কিন্তু সমস্ত ভোটারের 68% ভোট পেয়েছে। আচ্ছা, তাহলে ভোটের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আমার সমস্ত স্টুডেন্টদের এটাই বলে থাকি যে ভোটের অঙ্কগুলো যখনই দেবে তোমরা না মোট ভোট 100x ধরবে, এক্স ধরবে না, 100x ধরবে, এতে করে তোমার একটু সুবিধা কিন্তু তুমি পাবে, ঠিক আছে। তো 10% ভোটার কিন্তু তারা ভোট দিতেই আসেনি, তাহলে 100-এর উপরে ডাইরেক্ট 10% মানে তুমি বলে 90x দিতে এসেছিল। আচ্ছা, এই 90x এর মধ্যে 65টা অবৈধ, মানে হয়তো কাল তারা ভালো করে ছাপ দেয়নি, তাহলে 90x এর মধ্যে 65টা ভোট কিন্তু অবৈধ, তাহলে 90x এর মধ্যে বাদ দেবো আমি কত, 65টা বাদ দেবো। আচ্ছা, এইটা যে ভোট, এই যে ভোট যেটা বাদ হয়ে গেল অবৈধ, তাহলে এই যে পড়ে রইলো যে ভোটটা, এটাই তো বৈধ ভোট, এটাই তো বৈধ ভোট না। আর এই ভোটটাই কিন্তু দুই ক্যান্ডিডেটের মধ্যে শেয়ার হবে, দুই ক্যান্ডিডেটের মধ্যে শেয়ার হবে। তো তোমরা দেখে নাও কি বলেছে, যে জিতেছে সে দেখো কি কতগুলো ভোট পেয়েছে। সে বলছে প্রার্থী তালিকার সমস্ত ভোটারের, এ ভাই সমস্ত ভোটার মানে তো 100x, সমস্ত ভোটার মানে কি 100x, তার 68% কিন্তু পেয়েছে। তাহলে তুমি বলবে সমস্ত ভোটারের 68% মানে ডাইরেক্ট যে জিতেছে সে 68x খানা পেয়েছে। তাহলে যে হেরেছে সে নিশ্চয়ই এই যে 90x মাইনাস 65 থেকে এই 68xটা বাদ দিলেই পেয়ে যাবো তারটা। তাহলে 68x যদি 90x থেকে বাদ যায় তাহলে কত হয়, তাহলে হয় 22x আর মাইনাস 65 হয়, তাই তো। মানে এই জিনিসটা থেকে কত বাদ দিলাম, 68xটা বাদ দিলাম। তাহলে নিশ্চয়ই কত হবে, 90 থেকে 68 বাদ গেলে তোমার 22x আর মাইনাস 65 পড়ে থাকবে। তাহলে দেখো তো, যে হারলো সে এই ভোটটা পেলো না 22x মাইনাস 65, আর যে জিতেছে সে কত 68x পেলো। তাহলে কত বেশি ভোট পেলো, তাহলে ভোট বেশি পেয়েছে 68। দেখো বিয়োগ করতে হবে না, 68x থেকে বাদ দিতে হবে কোনটা, 22x মাইনাস 65 কিন্তু বাদ যাবে। তাহলে এইটা করলে পরে 68 থেকে 22 বাদ গেলে হয় 4 10 6 46x, আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে। এই জায়গাটা কিন্তু প্রচুর স্টুডেন্ট আমি দেখে থাকি ওরা কিন্তু ভুল করে ফেলে, মাইনাস 65 লিখে চলে যায়, কিন্তু এখানে প্লাস 65 হবে। এই ভোটে কিন্তু হেরেছে। আর এরই ভ্যালু, এই যে জিনিসটার ভ্যালু তোমাকে 1399 বলে দিয়েছে। তাহলে তুমি লিখবে 46x মাইনাস প্লাস 65 ইজ ইকুয়াল টু 1399। তাহলে 46x ইজ ইকুয়াল টু 65 বাদ গেলে হবে 4 6 আর 3 9, আর এখানে 1334। তাহলে 2 দিয়ে যদি কাটি 23 দুগুণি 46, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, আর 23 দিয়ে যদি কাটি 23 দুগুণি 46, আর 9 23 9 3 9 27, 9 দুগুণে 18, একদম 9 23 207 কেটে গেল। তাহলে x এর মান আমি কত পেলাম, 29। আমাকে কি জিজ্ঞাসা করেছিল, নথিভুক্ত ভোটের মোট সংখ্যা বের করো। তাহলে নথিভুক্ত ভোটের মোট সংখ্যা, আচ্ছা এটা নথিভুক্ত না করে তোমরা যদি এখানে একটু বাংলাটা ঠিক করো, নথিভুক্ত না করে তুমি বলতে পারো যে নথিভুক্ত বলতে বলা যায়, নথিভুক্ত মানে অ্যাকচুয়ালি কোন ভোটগুলোর কথা বলছে, যারা নাকি ভোট দিয়েছে।
বা প্রদত্ত ভোট বলতে পারো, এটা তাহলে বেশ ভালো হয়, বুঝলে। এখানে একটুখানি ভাষাটা একটু ভুল আছে, প্রদত্ত ভোট করে নাও, ঠিক আছে। এই নথিভুক্ত না করে এই জায়গায় প্রদত্ত ভোটের সংখ্যা করে নাও। তাহলে প্রদত্ত ভোট কত? প্রদত্ত ভোট তো 90x, তাহলে 90x এখানে কিন্তু বার করতে হবে। তাহলে 90x ইজ ইকুয়াল টু 9 নং 81 1 আর 9 দুগুণী 18 আর 8, তার মানে 26, 261 আর একটা শূন্য, তাহলে 2610 হলো আমার প্রদত্ত ভোট, অর্থাৎ বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসি তারপরের কোশ্চেন। আচ্ছা, ওই অঙ্কে যদি মোট ভোটার চাইতো তাহলে কিন্তু 100x বার করতাম, ঠিক আছে। তো 10 দাগের অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কই তোমরা দেখবে একদম পরীক্ষায় কিন্তু কমন হিসাবে পাবে, ঠিক আছে। সুতরাং খুব ভালো করে এইগুলো প্র্যাকটিস করো এবং প্রতিদিনের এই সিরিজটা কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই। এতে করে তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, তুমি পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, ডাব্লিউবিপি বলো, বা যে কোনো এক্সামে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আসবেই আসবে। এছাড়া সেন্ট্রালের পরীক্ষাতেও কিন্তু এই একই অঙ্ক আসে, অঙ্ক কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র তোমাকে বেসিক জিনিসটাকে কিন্তু মজবুত করতে হবে, ঠিক আছে। যে যত তার বেসিকটা মজবুত করবে, অর্থাৎ অঙ্ক পড়ার সাথে সাথেই যার মাথায় সলিউশন কিভাবে করতে হবে এই ফান্ডাটা চলে আসবে, সে কিন্তু তার কাছে অঙ্ক সহজ মনে হবে। এর জন্য তোমাকে কনসেপচুয়ালি পুরোপুরি অঙ্কটাকে বিল্ড করতে হবে, হ্যাঁ। আর চ্যাপ্টার ওয়াইজ তো করতেই হবে, তার সাথে সাথে প্রতিটা চ্যাপ্টার, যেমন বইতে কি থাকে সব এলোমেলোভাবে সাজানো থাকে, এর ফলে ছেলেমেয়েরা কিভাবে যে কনসেপ্ট বিল্ড করবে এটাই বুঝতে পারে না। এই জন্য তোমাদের প্রপার একটা ওয়ে দরকার, যেভাবে তুমি পুরো সমস্ত অঙ্কগুলোকে একটার পর একটা কনসেপ্ট অনুযায়ী তুমি সাজিয়ে ফেলতে পারো, ঠিক আছে। তো চলে আসি আমরা 10 নম্বর অঙ্কটাই। কি বলছে, একজন ক্রিকেটার যার বোলিং গড় 12.4 রান প্রতি উইকেটে, সে 26 রান দিয়ে 5 উইকেট পেল। আচ্ছা, প্রথমে বোলিং গড় কত ছিল? 12.4 ছিল। আচ্ছা, প্রতি উইকেটে সে 26 রান দিয়ে, প্রতি উইকেটে ছিল তখন বোলিং গড় 12.4, আর সে কি বলছে 26 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। আরেকটা ম্যাচ খেলেছে, সেই ম্যাচে কি বলছে 26 রান দিয়ে 5 উইকেট পেয়েছে, ফলে বোলিং গড় তার 0.4 কমে গেছে। শেষ ম্যাচের পরে তার নেওয়া মোট উইকেটের সংখ্যা নির্ণয় করো। তাহলে যখনই এই ধরনের অঙ্ক পাবে, পুরোই মুখস্থ হয়ে গেল যে বোলিং গড়ের ধরনের অঙ্ক, বোলিং গড়, ক্রিকেটারের বোলিং গড় টাইপের অঙ্ক, যে আগে এত বোলিং গড় ছিল, তারপরে এত রান দিয়ে এত উইকেট পেয়েছে, বোলিং গড় এত কমে গেছে, তাহলে উইকেটের সংখ্যা কত, পুরো মুখস্থই করে ফেলবে এই ধরনের অঙ্ক। কি করতে হবে সেটা এবার বুঝে নাও ভাই। যখনই এই ধরনের অঙ্ক থাকে তখনই তুমি একটা মেথড শিখেছো, অ্যালিগেশন মেথড, খুব মানে একটা গুরুত্বপূর্ণ একটা মেথড। অঙ্ক পুরো মুখস্থ করে ফেলতে হবে, এইসব অঙ্ক থাকলে এইভাবে করতে হবে, এগুলো সব তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, বোলিং গড় 12.4 ছিল। আচ্ছা, আগে বলে দিই অ্যালিগেশনের ক্ষেত্রে কি হয়। বোলিং গড়ের মধ্যে অ্যালিগেশন করলে, বোলিং গড়ের মধ্যে অ্যালিগেশন করলে লিখে রাখবে তোমরা খাতায়, তুমি উইকেট সংখ্যা পাবে, যে লাস্টে অনুপাতটা পাবে না, সেটা হলো উইকেট সংখ্যার অনুপাত। এই কথাগুলো জেনে রাখতে হবে। সুতরাং এখানে কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, অনেক টাইপের অঙ্ক আছে, তো তোমাদের সবকটাই কিন্তু জানতে হবে। কিন্তু আমরা যেহেতু এখন পুরোপুরি চ্যাপ্টার করছি না, তাই আমি এইটুকুই লিখছি, হ্যাঁ। উইকেট সংখ্যার অনুপাত কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, বোলিং গড়ের যদি অ্যালিগেশন করো। তাহলে প্রথমে বলো বোলিং গড় কত ছিল? প্রথমে ছিল 12.4, প্রথমে ছিল বোলিং গড় 12.4। আচ্ছা, এবার যে নতুন ম্যাচটা খেলছে সেখানে যদি দেখো, এটা ছিল আগে, এটা ছিল কোথায়, আগে বোলিং গড়, আর এখন একটা নতুন ম্যাচ খেলছে মনে করো, এটা মনে করো নতুন ম্যাচ, আমি লিখলাম নতুন ম্যাচ বলে। সেই নতুন ম্যাচটাই কি হয়েছে দেখো, নতুন ম্যাচে 26টা রান দিয়ে 5টা উইকেট নিয়েছে। তাহলে প্রতি উইকেটে কত করে বোলিং গড়, ওর বোলিং গড়টা অ্যাকচুয়ালি তো প্রতি উইকেট প্রতিই হয় না, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা 26 দুগুণী 52, মানে 5.2 হয়, হ্যাঁ। 5 দিয়ে ভাগ করার সময় তোমার সবসময় উপরে 2 গুণ করে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে নতুন ম্যাচে কিন্তু ওর বোলিং গড় তুমি বলবে 5.2,
ঠিক আছে, 26 রান দিয়ে 5 উইকেট, তাহলে 26/5, তাহলে বোলিং গড় কত হলো 5.2, আগে কত ছিল 12.4। এর ফলে এখন সব মিলিয়ে মিশিয়ে ওর বোলিং গড় 0.4 কমে গেছে। আচ্ছা 0.4 কমে গেছে মানে এইটা থেকে তো 0.4 কমবে 12.4 থেকে, তাহলে 12.4 থেকে 0.4 বাদ গেলে 12 লিখি আমি একবার একটু তোমাদের জন্য, 12.4 থেকে বাদ যাবে 0.4 ইজ ইকুয়াল টু কত হবে এই জিনিসটা হবে 12। এইবার অ্যালিগেশনের নিয়ম হলো এই কোনাকুনি বিয়োগ করে এই দিকে লিখতে হয়, আর এই কোনাকুনি বিয়োগ করে, এটা একটু অন্য টাইপের দেখালাম, এই কোনাকুনি বিয়োগ করে এই দিকে লিখতে হয়, ঠিক আছে, এইভাবে দেখালাম। তাহলে বলো 12.4 থেকে 12 বাদ দিলে কত হবে 0.4, আর এই দিকে যদি তুমি বাদ দাও 12 থেকে বাদ যাবে 5.2, তাহলে 6.8 হবে। তাহলে এদিকেও এক ঘর আগে পয়েন্ট, এদিকেও এক ঘর আগে পয়েন্ট, তাহলে দুদিকে তো অনুপাত, এটা লাস্টে অনুপাত আসবে। আর কিসের অনুপাত আসবে আমি শিখিয়ে দিয়েছি, বলো তোমরাই, উইকেটের অনুপাত আসবে, উইকেটের অনুপাত। তাহলে আমি 4 দিয়ে কাটছি, 4 17 কত, 4 17 68, 4 অক্ষে 4, দুদিকেই কেটে গেল। তাহলে যে অনুপাতটা এসেছে এটা উইকেটের অনুপাত। তাহলে তুমি বলবে আগে কটা উইকেট ছিল 17, এখন কটা, এই নতুন ম্যাচে কটা উইকেট পেয়েছে 1, কিন্তু নতুন ম্যাচে কি আদৌ একটা উইকেট পেয়েছে না, 5টা উইকেট পেয়েছে। তাহলে তুমি বলবে একের ভ্যালুই কত 5, তাই তো। আর আমাকে কি চেয়েছে বলো তো, শেষ ম্যাচের পর তার নেওয়া মোট উইকেট কত, মোট উইকেট দেখো 17 আর 1, শেষ ম্যাচে 1 নিয়েছে, তাহলে মোট কত 18 ইউনিট না, তাহলে 18 ইউনিট মানে 5 18 কত 90, তাহলে 18 ইউনিট মানে 90টা উইকেট কিন্তু ওর হয়ে গেল। লাস্টে নিশ্চয়ই তোমরা সবাই বুঝেছো কি, আগে বলছি 17টা উইকেট আর এই নতুন ম্যাচে একটা উইকেট নিয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু একের ভ্যালুই বলে দিয়েছে ওরা, একের ভ্যালু কটা উইকেট, এই যে লাস্টে দেখো এই ম্যাচে 5টা উইকেট পেয়েছিল, তাহলে সেই অনুযায়ী একের ভ্যালু 5, তাহলে 18 কেন হলো, 17 আর 1 18, মোট উইকেট 18 ভ্যালু কত হবে 90 হবে। তাহলে অপশান সি হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলে আসি তারপরের কোশ্চেনে। আচ্ছা 10টা কোশ্চেনই হয়ে গেছে, তাহলে 10টা কোশ্চেন হয়ে গেছে, 10টার মধ্যে তোমরা কতগুলো করতে পারলে, হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবে। এবং এই ক্লাসে যদি নতুন কিছু জিনিস শিখতে পারো বা ক্লাস কেমন লাগছে তোমাদের, অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে, এতে করে আমরা পরবর্তী ভিডিওটা দেওয়ার জন্য একটু হলেও এনার্জি পাই, ঠিক আছে। তো সকলকেই ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত।